আজকে আমরা ম্যাগনেটিক প্রপার্টি অফ ট্রানজিশন মেটাল কমপ্লেক্সেস এর কথা আলোচনা করব, তবে একটু ডিফারেন্ট কনটেক্সটে। আগের দিন আমরা দেখেছি যে জেনারেলি যে ম্যাগনেটিক সাবস্টেন্সগুলোকে আমরা জেনারেলি দুভাগে ভাগ করতে পারি। One is diamagnetic, another is paramagnetic. এখন এই প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স সেটাকে ম্যাগনেটিক্যালি ডায়ালুট এবং ম্যাগনেটিক্যালি কনসেন্ট্রেটেড এই দু ধরনের সাবস্টেন্সে সাবডিভাইড করা যেতে পারে। সো আমরা যদি এটাকে আবার সাবডিভাইড করি, দুটো অবস্থা, ম্যাগনেটিক্যালি ডায়ালুট এবং ম্যাগনেটিক্যালি কনসেন্ট্রেটেড। এখন এই ম্যাগনেটিক্যালি ডায়ালুট এবং ম্যাগনেটিক্যালি কনসেন্ট্রেটেড সিস্টেম বলতে আমরা কি বোঝাতে চাইছি? এখানে আমাদের এই ম্যাগনেটিক্যালি ডায়ালুট এবং ম্যাগনেটিক্যালি কনসেন্ট্রেটেড বলতে আমরা যে সিচুয়েশনটাকে রেফার করছি সেটা হচ্ছে এরকম। ম্যাগনেটিক্যালি ডায়ালুটের ক্ষেত্রে আমরা বলছি the magnetic properties originate entirely from the individual ম্যাগনেটিক সেন্টার্স। এই কথার অর্থ কি আমরা এক্ষুনি সেটা বোঝার চেষ্টা করব। দ্যাট ইজ দেয়ার ইজ নো সেকেন্ডারি ম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন। সেকেন্ডারি magnetic interaction between the neighboring magnetic centers. আর ম্যাগনেটিক্যালি কনসেন্ট্রেটেড বলতে আমরা যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে ইন ম্যাগনেটিক্যালি কনসেন্ট্রেটেড সিস্টেম সেকেন্ডারি magnetic interaction present between the neighboring ম্যাগনেটিক সেন্টার্স। এখন হোয়াট ইজ ইটস রেজাল্ট এই ম্যাগনেটিক্যালি কনসেন্ট্রেটেড সিস্টেমের ক্ষেত্রে? তাহলে এই যে সেকেন্ডারি ইন্টারঅ্যাকশন হচ্ছে, এর রেজাল্ট কি? ইট মে
lead to an increase or decrease in the magnetic moment. সো তাহলে এই ধরনের সেকেন্ডারি ইন্টারাকশন ইন ম্যাগনেটিক্যালি কনসেন্ট্রেটেড সিস্টেম, যখন কোনো একটা সিস্টেমের ম্যাগনেটিক মোমেন্ট সেটাকে ইনফ্লুয়েন্স করতে পারছে, সো তাহলে সেইটার নেচারটা বুঝে নেওয়ার আমাদের একটু দরকার, এবং আমরা সেইটা একটুখানি ছবির মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথমে আমরা কনসিডার করি একটা ম্যাগনেটিক সাবস্টেন্স উইথ মাল্টিপল ম্যাগনেটিক সেন্টার্স। তার মানে ধরে নেওয়া যাক একটা পলিনিউক্লিয়ার কমপ্লেক্স যেখানে একাধিক ম্যাগনেটিক সেন্টার রয়েছে, দ্যাট মিনস মেটাল আয়ন রয়েছে, যেখানে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, এবং আনপেয়ার্ড ইলেকট্রন থাকার ফলে প্রত্যেকটা সেন্টারই এক একটা ম্যাগনেটিক সেন্টার হিসেবে বিহেভ করতে পারে। সো ফার্স্ট উই কনসিডার magnetic substance with multiple magnetic centers. এখন আমরা যদি একদম আমাদের যে প্রথমের যে ওয়েবারের বার ম্যাগনেট সেই থিওরিতে ফিরে যাই, যেখানে আমরা প্রত্যেকটা ম্যাগনেটিক ডাইপোলকে এক একটা করে টিনি ম্যাগনেটিক, প্রত্যেকটা ম্যাগনেটিক সেন্টারকে একটা করে টিনি ম্যাগনেটিক ডাইপোল হিসেবে কনসিডার করতাম। আমরা যদি সেইভাবে ছবিটা বোঝার চেষ্টা করি তাহলে আমাদের এই সিচুয়েশনটা বুঝতে একটুখানি সুবিধা হবে। সো আমরা সেই জিনিসটা সেইভাবে আমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। সো ধরা যাক একটা আমরা আমাদের সুবিধার জন্য আমাদের এই ম্যাগনেটিক সাবস্টেন্স, সেখানে যে মাল্টিপল ম্যাগনেটিক সেন্টারের সংখ্যাটা এখন রেস্ট্রিক্ট করি, সে ধরা যাক এই ধরনের কোন একটা সাবস্টেন্সে 10টা এই ধরনের ম্যাগনেটিক সেন্টার রয়েছে। তার মানে আমরা যদি সেই ওয়েবারের বার ম্যাগনেট অনুযায়ী ধরি তাহলে 10টা এই ধরনের ডাইপোলার সেন্টার দিয়ে আমরা সেই সিচুয়েশনটাকে বোঝানোর চেষ্টা করতে পারি, এবং দে আর র্যান্ডামলি ওরিয়েন্টেড অ্যাট সার্টেন টেম্পারেচার। এইরকম ভাবে কোন একটা সিস্টেমে এই 10টা যে ম্যাগনেটিক সেন্টার তারা র্যান্ডামলি ওরিয়েন্টেড সিচুয়েশনে রয়েছে। সো তাহলে যখন আমরা এখানে টেম্পারেচারকে লো করব, টেম্পারেচার লোয়ার্ড, তখন ডেফিনেটলি এদের একদম যে ডিসঅর্ডার্ড অ্যারেঞ্জমেন্টটা ছিল তার মধ্যে কিছুটা অর্ডারনেস আসবে, কিন্তু অবভিয়াসলি এরা যদি ইন্ডিপেন্ডেন্টলি এক একজন বিহেভ করে তাহলে সেক্ষেত্রে এদের ওরিয়েন্টেশন একজনের রেসপেক্টে আরেকজনের রাফলি র্যান্ডামই থাকবে। এদের মধ্যে কোনো পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টের কথা আমরা অ্যারেঞ্জমেন্ট বা সিচুয়েশন আমরা দেখতে পাবো না। সো হয়তো কিছুটা র্যান্ডামনেস কমবে, কিন্তু আমরা দেখবো যে গ্রসলি তারা একজন আর একজনের রেসপেক্টে বিভিন্ন ওরিয়েন্টেশনে ওরিয়েন্টেড হয়ে আছে। সো এই ধরনের বিভিন্ন ওরিয়েন্টেশনের যে রেজাল্টেন্ট, তার ফলে যে নেট রেজাল্টেন্ট ম্যাগনেটিক মোমেন্ট, সেটাই আমরা এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে দেখতে পাবো। সো টেম্পারেচার লোয়ারিং এর নেট এফেক্ট হচ্ছে দ্য র্যান্ডামনেস ডিক্রিজেস। এবং র্যান্ডামনেস ডিক্রিজ হওয়ার পরে আমরা যে নেট রেজাল্টেন্ট সেটাকে দেখতে পাবো অ্যাজ দ্য ম্যাগনেটিক মোমেন্ট। কিন্তু যদি এরকম হয় যে এই ম্যাগনেটিক সেন্টারগুলোর মধ্যে একটা ইনফরমেশন এক্সচেঞ্জ হচ্ছে, ইনফরমেশন এক্সচেঞ্জটা কিভাবে হতে পারে না, যদি ধরা যাক দুটো এই ধরনের ম্যাগনেটিক সেন্টার তাদের মধ্যে এফেক্টিভ সেপারেশন খুব বেশি না হয়, তাহলে এমন হতেই পারে যে একজন আর একজনের
সিচুয়েশনটাকে সেন্স করতে পারছে, একটা বার ম্যাগনেট আর একটা বার ম্যাগনেটের সিচুয়েশনটাকে সেন্স করতে পারছে, এবং একজন আর একজনের ওরিয়েন্টেশনকে ইনফ্লুয়েন্স করতে পারছে। যেমন ধরা যাক এরকম হতে পারে যে আমরা একটা দুটো ইলেকট্রনকে কোনো একটা পার্টিকুলার অরবিটালে যদি প্লেস করতে চাই, তাহলে সেক্ষেত্রে তারা পেয়ার্ড আপ কন্ডিশনে থাকে, আমরা জানি, কারণ একটা পার্টিকুলার অরবিটালে দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বার সেম হতে পারে না অ্যাকর্ডিং টু পাউলি এক্সন প্রিন্সিপাল, সেই জন্য তাদের স্পিন ভ্যালুটা আলাদা হবে এবং দে আর পেয়ার্ড আপ ইন পেয়ার্ড আপ সিচুয়েশন। কিন্তু সেই দুটো ইলেকট্রনকে যদি আমরা ইনফাইনাইট ডিস্টেন্সে সরিয়ে নিয়ে যাই, একটা অরবিটালের মধ্যে কনসেন্ট্রেটেড না রাখি, তাহলে ডেফিনেটলি তারা তখন কিন্তু র্যান্ডামলি ওরিয়েন্টেড হতে পারবে। এরকম কোনো বাধ্যবাধকতা থাকবে না যে একজনের ওরিয়েন্টেশন আর একজনের অপোজিট। তার মানে আমি যদি একটু অন্যভাবে এটাকে ভাবি, যে দুটো ইলেকট্রনের মধ্যে সেপারেশন কমিয়ে আনলে, গ্যাপ কমিয়ে আনলে, তখন তাদের মধ্যে একটা ইনফরমেশন এক্সচেঞ্জ হচ্ছে, এবং যার ফলে একটা ইলেকট্রন যদি আপওয়ার্ড স্পিনে থাকতে হয়, তাহলে আরেকটা ইলেকট্রনকে ডাউনওয়ার্ড স্পিনে থাকতে বাধ্য করছে। আমরা কনভেনশনালি যেভাবে আমরা বলি আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড, সেইভাবে যদি আমরা দেখি, তার মানে একটা স্পিন যদি প্লাস হাফ হয়, তাহলে আরেকটা স্পিন মাইনাস হাফ হবে। তার মানে দুটোর সিচুয়েশন একটার একটা জাস্ট অপোজিট হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি দুটো সিচুয়েশনের মধ্যে বা দুটো এই ধরনের বার ম্যাগনেটের মধ্যে, টিনি যে বার ম্যাগনেট, ওয়েবারের যে বার ম্যাগনেট, তাদের মধ্যে যদি সেপারেশনটা আমরা কমিয়ে আনতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইনফরমেশন এক্সচেঞ্জের মাধ্যমে একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনের অবস্থাকে ইনফ্লুয়েন্স করতে পারে। কিন্তু তাদের মধ্যে সেপারেশন যদি বেশি হয়, তখন সেক্ষেত্রে সেই ইনফ্লুয়েন্স করার ক্ষমতা থাকে না। এখন এই ইনফ্লুয়েন্স করার যে ক্ষমতা কাছাকাছি আনলে, সেটা এমন হতে পারে যে ইন্টারভেনিং থ্রু আ লিগ্যান্ড, কোন একটা লিগ্যান্ড এদের মাঝখানে থাকার ফলে সেটা এই ইনফরমেশন এক্সচেঞ্জটাকে মিডিয়েট করছে, অথবা সিম্পলি এদের মধ্যে সেপারেশন কমার কারণে তাদের মধ্যে একটা ইনফরমেশন এক্সচেঞ্জ হচ্ছে। সো যখন এই ধরনের এই ম্যাগনেটিক ডাইপোল গুলোর মধ্যে এফেক্টিভ সেপারেশন ইজ হাই, এফেক্টিভ সেপারেশন ইজ হাই, when there is no information exchange, তখন সেই সিচুয়েশনটাকে আমরা বলছি ম্যাগনেটিক্যালি ডায়ালুট সিস্টেম। তার কারণ একটা ডায়ালুট সলিউশনে যে সলিউট, তাদের মধ্যে সেপারেশন হাই হওয়ার কারণে তাদের মধ্যে কোনো রকম ইনফরমেশন এক্সচেঞ্জ ঘটে না। সো এই ধরনের সিচুয়েশনটাকে আমরা বলছি ম্যাগনেটিক্যালি ডায়ালুট সিস্টেম, এবং সেখানে যে ম্যাগনেটিক ডাইপোল গুলো তারা একজন আর একজনের সিচুয়েশনকে ইনফ্লুয়েন্স করতে পারছে না। কিন্তু যদি এদের মধ্যে সেপারেশন কমে আসে, তখন সেক্ষেত্রে এই যে র্যান্ডাম ওরিয়েন্টেশন, তখন কিন্তু আর সিচুয়েশনটা এরকম র্যান্ডাম থাকে না। এখানে আমরা এই সিচুয়েশনটাকে এটাকেও আমরা একটু ছবি এঁকে বোঝার চেষ্টা করি। তার মানে ফর ম্যাগনেটিক্যালি কনসেন্ট্রেটেড সিস্টেম, magnetic dipole cannot behave independently। তাহলে একজন আর একজনের সিচুয়েশন বা অবস্থাকে ইনফ্লুয়েন্স করতে পারছে। সো ধরা যাক প্রথমে at high temperature the magnetic dipoles are randomly oriented because of thermal energy. So at high temperature, এখন এইখান থেকে আমরা যখন টেম্পারেচারকে কমাচ্ছি, তখন সেখানে তিন ধরনের সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। একটা সিচুয়েশনে ইনফ্লুয়েন্সটা এমন হতে পারে যে
দশটা যে ম্যাগনেটিক ডাইপোল, দে আর পারফেক্টলি প্যারালালি ওরিয়েন্টেড। That means all are perfectly parallelly oriented. সেকেন্ড সিচুয়েশনটা অ্যারাইজ করতে পারে, দে আর প্যারালালি ওরিয়েন্টেড ডেফিনেটলি, কিন্তু দশটার মধ্যে হয়তো দেখা যাচ্ছে যে আটটা বা নটা হয়তো একই দিক বরাবর ওরিয়েন্টেড, কিন্তু বাকি একটা বা দুটো ম্যাগনেটিক ডাইপোল সেটা হয়তো অপোজিট দিক বরাবর ওরিয়েন্টেড। সো মোস্ট অফ দ্য magnetic dipoles are parallelly oriented. থার্ড যে সিচুয়েশনটা অ্যারাইজ করতে পারে, যে পাঁচটা যদি আপওয়ার্ড স্পিনে থাকে তাহলে পাঁচটা ডাউনওয়ার্ড স্পিন। সো the magnetic dipoles are in perfectly anti-parallel arrangement. তাহলে এই ছবি থেকে আমাদের কাছে তিনটে সিচুয়েশনের ডিফারেন্সটাও ক্লিয়ার। আমরা যেটা দেখতে পাবো যে প্রথম ক্ষেত্রে যেহেতু সবকটা ম্যাগনেটিক ডাইপোলই সেম ডাইরেকশনে রয়েছে, তার ফলে ম্যাগনেটিক মোমেন্ট is highest among these three. এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ম্যাগনেটিক মোমেন্ট। But still it is high. কার রেসপেক্টে হাই না, কমপ্লিটলি র্যান্ডম যে অ্যারেঞ্জমেন্ট যেটা আমরা ম্যাগনেটিক্যালি ডায়ালুট সিস্টেমের ক্ষেত্রে দেখেছিলাম সেটা রেসপেক্টে এটা কিন্তু হাই। আর থার্ড যে সিচুয়েশনটা সেখানে আমরা দেখছি ম্যাগনেটিক মোমেন্ট is lowest, or to be precise 0. তার মানে এই যে তিনটে সিচুয়েশন তিন ধরনের ম্যাগনেটিক মেটেরিয়ালকে রিপ্রেজেন্ট করে। এই যে সিচুয়েশনটা প্রথম, যেখানে ম্যাগনেটিক মোমেন্ট ইজ হাইয়েস্ট, যেখানে অল দ্য ম্যাগনেটিক ডাইপোলস আর ইন প্যারালাল ওরিয়েন্টেশন, এটাকে আমরা বলি ফেরোম্যাগনেটিক। এটাকে আমরা বলি ফেরি ম্যাগনেট। তাহলে এখানে যেহেতু ম্যাক্সিমাম ম্যাগনেটিক ডাইপোল ইন প্যারালাল ওরিয়েন্টেশন, কিছু রয়েছে অপোজিট ওরিয়েন্টেশনে, ফলত এখানে ফেরোম্যাগনেটের মতো এত হাই ডেফিনেটলি ম্যাগনেটিক মোমেন্ট হবে না, কিন্তু বাট স্টিল ইট ইজ হাই, তার কারণ ম্যাক্সিমাম যে ম্যাগনেটিক ডাইপোল গুলো সেগুলো প্যারালাল ওরিয়েন্টেশনে রয়েছে। আর এখানে থার্ড যে সিচুয়েশনটা সেখানে কিন্তু 0, এটাকে আমরা বলছি অ্যান্টি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স।
এই তিনটে সিচুয়েশন অ্যারেঞ্জ করতে পারি এবং তিনটে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে তিনটে সাবস্টেন্সকে আমরা তিন ধরনের নাম দিচ্ছি। এখন এই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, তার কারণ এগুলোই জেনারেলি সেই ধরনের সাবস্টেন্স গুলো যেগুলো উপর ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস করলে তার মধ্যে ম্যাগনেটাইজেশন ক্রিয়েটেড হয়, এবং যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড সরিয়ে নিই তারপরেও তার মধ্যে সেই ইনডিউস ম্যাগনেটিক ফিল্ডটা রয়ে যায়। তার মানে যেগুলোকে আমরা পার্মানেন্ট ম্যাগনেট হিসেবে আমাদের চারপাশে আমরা দেখতে পাই, তো সেইগুলো হচ্ছে ফেরোম্যাগনেটের জেনারেলি উদাহরণ। যেমন এর মধ্যে রয়েছে আয়রন, এর মধ্যে একটা উদাহরণ। এরপরে আসে ফেরি ম্যাগনেট, যেখানে আমাদের ম্যাগনেটিক মোমেন্ট ইজ ভেরি হাই বাট নট অ্যাজ হাই অ্যাজ দ্য ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। অ্যান্টি ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে কিন্তু উল্টো দিকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট জিরো। তাহলে এখানে থেকে আমাদের একটা জিনিস কিন্তু ক্লিয়ার, যে অ্যান্টি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের সঙ্গে কিন্তু ডায়াম্যাগনেটিকের অনেক ক্ষেত্রে মিল রয়েছে। তার কারণ ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের ক্ষেত্রেও তার ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি অর ম্যাগনেটিক মোমেন্ট ইজ জিরো, এবং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স সেটার ক্ষেত্রেও কিন্তু জিরো। সো এখানেও আমরা দেখতে পাচ্ছি মিউ জিরো। ডায়াম্যাগনেটিক তার ক্ষেত্রেও কিন্তু মিউ জিরো। সো হোয়ার লাইজ দ্য ডিফারেন্স অ্যান্টিফেরোম্যাগনেটিকের সঙ্গে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্সের? ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে সেম এলিমেন্ট আর সেম মেটাল অ্যাটমের দুটো ইলেকট্রন তারা অ্যান্টিপ্যারালাল ওরিয়েন্টেশনে, একই অরবিটালে দুটো ইলেকট্রন মেবি রয়েছে এবং তারা অ্যান্টিপ্যারালাল ওরিয়েন্টেশনে অর পেয়ার্ড আপ কন্ডিশনে রয়েছে। অ্যান্টিফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো ডিফারেন্ট মেটালের দুটো আনপেয়ার্ড ইলেকট্রন, but due to some interaction between them they are antiparallelly oriented। তার মানে আমরা যদি ছবি এঁকে আমরা জিনিসটা বুঝি তাহলে সিচুয়েশন দুটো এরকম, যে অ্যান্টি ফেরোম্যাগনেটের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে টু মেটাল সেন্টার M1 M2 এর ওপর যদি এই ডাইরেকশন একটা ইলেকট্রন থাকে তাহলে M2 এর ক্ষেত্রে ইলেকট্রনের ডাইরেকশন এরকম, কিন্তু ইন্ডিভিজুয়ালি দুটো সেন্টারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দে আর প্যারাম্যাগনেটিক। whereas ডায়াম্যাগনেটিক যেখানে, সেখানে সিচুয়েশনটা, সেখানেও আমরা যদি দুটোর মধ্যে কম্পেয়ার করার জন্য ধরে নিই যে সেখানেও দুটো সেন্টার রয়েছে, ওয়ান ইজ M1 অ্যানাদার ইজ M2, তাহলে আমরা দেখতে পাবো যে দুটো সেন্টারই কিন্তু ইন্ডিভিজুয়ালি সেখানে কিন্তু দে আর ডায়াম্যাগনেটিক সেন্টার। এখানে ইন্ডিভিজুয়ালি দুটো সিস্টেম ছিল প্যারাম্যাগনেটিক, তাদের মধ্যে ইন্টারাকশনের ফলে ওভারঅল সিস্টেমটা ডায়াম্যাগনেটিক। এখানে ইন্ডিভিজুয়ালি দুটো সিস্টেমই কিন্তু ডায়াম্যাগনেটিক, বিকজ প্রত্যেকটা সেন্টারই সেখানে কিন্তু তার কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। এখন এই ধরনের ইন্টারাকশন দুটো সেন্টার, এই যে একটা এখানে যদি আপওয়ার্ড স্পিনে থাকে আর একটা যদি ডাউনওয়ার্ডস, মানে একটা মানে স্পিন ইজ ইকুয়াল টু প্লাস হাফ আর একটা মাইনাস হাফ, তাহলে এই যে ইনফরমেশন এক্সচেঞ্জ, যে এটা প্লাস হাফ রয়েছে অতএব এটাকে মাইনাস হাফ হতে হবে, এই ইনফরমেশন এক্সচেঞ্জটা তখনই সম্ভব ইফ দেয়ার ইজ ম্যাগনেটিক ইন্টারাকশন বিটুইন দেম, যদি এদের মধ্যে সেপারেশন কম হয় এবং ম্যাগনেটিক ইনফরমেশন এক্সচেঞ্জ হতে পারে এই দুটো সেন্টারের মধ্যে। সেই জন্য ম্যাগনেটিক্যালি কনসেন্ট্রেটেড সিস্টেমের ক্ষেত্রেই এই ধরনের ইন্টারাকশন বা এই ধরনের সাবস্টেন্স, অ্যান্টিফেরোম্যাগনেটিক সাবস্টেন্স তার প্রেজেন্স দেখা সম্ভব। কিন্তু ডায়াম্যাগনেটিক যে কোনো সাবস্টেন্সের ক্ষেত্রে হতে পারে, এখানে যেহেতু দুটো সেন্টারই ইন্ডিভিজুয়ালি ডায়াম্যাগনেটিক, সো তার ফলে ইভেন ইফ দে আর ইনফাইনাইট সেপারেটেড, তাহলেও কিন্তু দে ওভারঅল বিহেভ এজ এ ডায়াম্যাগনেটিক সিস্টেম, তাদের ওভারঅল মিউ ভ্যালু জিরো হবে। সো হিয়ার লাইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ম্যাগনেটিক্যালি কনসেন্ট্রেটেড এন্ড দ্য ম্যাগনেটিক্যালি ডাইলিউট সিস্টেম। তাহলে এই দুটো সিস্টেমের মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করব কি করে? অ্যান্টিফেরোম্যাগনেটিকের ক্ষেত্রেও টোটাল মিউ ভ্যালু জিরো, ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রেও টোটাল মিউ ভ্যালু জিরো। ডিফারেন্সিয়েট করার উপায় হচ্ছে আমরা যদি টেম্পারেচার ইনক্রিজ করি, টেম্পারেচার ইনক্রিজ যদি করি দু ক্ষেত্রেই, তাহলে আমরা দেখতে পাবো যেহেতু ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সেন্টার গুলো সবসময় ডায়াম্যাগনেটিক, সো তাহলে ইভেন ইফ দ্য টেম্পারেচার ইনক্রিজেস মিউ ভ্যালু রিমেন জিরো।
কিন্তু যেখানে অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং সেখানে আমরা দেখেছি যে at higher temperature they are randomly oriented. On lowering the temperature the definite arrangement is taking place or antiparallel arrangement is taking place, so it becomes a diamagnetic like substance or mu becomes zero at low temperature. তার মানে যদি টেম্পারেচার ইনক্রিজ করি ফর অ্যান্টিফেরোম্যাগনেটিক সাবস্টেন্স তাহলে যেহেতু তাদের সেই পারফেক্টলি অ্যান্টিপ্যারালাল অ্যারেঞ্জমেন্টটা এট হায়ার টেম্পারেচারে থার্মাল এনার্জি পেয়ে তারা র্যান্ডমলি ওরিয়েন্টেড হয়ে যাবে, সো ইট বিকামস ফিবলি প্যারাম্যাগনেটিক, এই উইকলি প্যারাম্যাগনেটিক। সো তাহলে এইভাবে উইথ দ্য টেম্পারেচার ডিপেন্ডেন্স আমরা কিন্তু এই দুটো সিস্টেমকে আলাদা করতে পারি। আমরা দেখতে পাবো যে ফর ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স ইভেন অ্যাট লো টেম্পারেচার দ্য ম্যাগনেটিক মোমেন্ট রিমেন জিরো, বাট ফর অ্যান্টিফেরোম্যাগনেটিক সাবস্টেন্স it becomes a paramagnetic substance at higher temperature, because at higher temperature the magnetic interaction between these two centers actually break down, এবং তার ফলে যেহেতু এই বার ম্যাগনেট গুলো দে আর র্যান্ডমলি ওরিয়েন্টেড অ্যাট হায়ার টেম্পারেচার, সো তার ফলে আমরা দেখতে পাবো যে তাদের কিন্তু তার ফলে তাদের মধ্যে একটা উইক প্যারাম্যাগনেটিজম আমরা হায়ার টেম্পারেচারে দেখতে পাবো। সো এভাবে কিন্তু আমরা ডায়াম্যাগনেটিক এবং অ্যান্টিফেরোম্যাগনেটিক এই দুটো সিস্টেমের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি, যদিও দুটোর ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি এট লো টেম্পারেচার তাদের মিউ ভ্যালু কিন্তু জিরো। তাহলে আমরা যদি এই সিস্টেমগুলোর ক্ষেত্রে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির ভ্যারিয়েশন উইথ রেসপেক্ট টু টেম্পারেচার দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ভ্যারিয়েশনটা হচ্ছে অনেকটা এই রকম। ভ্যারিয়েশনটা হচ্ছে অনেকটা এইরকম। ফর ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স সেক্ষেত্রে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি উইথ রেসপেক্ট টু টেম্পারেচার এটা চেঞ্জ করবে না, রিমেন সেম। ফর প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স আমরা দেখতে পাবো যে সেক্ষেত্রে টেম্পারেচার কমার সঙ্গে সঙ্গে যেহেতু ম্যাগনেটিক অ্যারেঞ্জমেন্ট অর টেম্পারেচার কমার সঙ্গে সঙ্গে যেহেতু র্যান্ডম অ্যারেঞ্জমেন্ট, থার্মাল এনার্জি কমার সঙ্গে সঙ্গে যেহেতু থার্মাল এজিটেশন কমছে, ফলত তাদের মধ্যে র্যান্ডমনেসটা কিছুটা কমছে, ফলত প্যারাম্যাগনেটিজমের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আই ভ্যালু গ্র্যাজুয়ালি ইনক্রিজিং উইথ ডিক্রিজিং টেম্পারেচার, সো ইট ইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজিং। অন্যদিকে ফর ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমরা যদি সেটাকে রিপ্রেজেন্ট করি তাহলে দেখব যে ফর ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স ইনিশিয়ালি টেম্পারেচার কমার সঙ্গে সঙ্গে প্যারাম্যাগনেটিকের মতোই আমাদের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, কিন্তু বাট আফটার এ সার্টেন টেম্পারেচার ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি শার্পলি ইনক্রিজিং, সো ইট ইজ দ্য ফিচার অফ ফেরোম্যাগনেট। এবং এই যে টেম্পারেচারের পর ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি হঠাৎ করে ইনক্রিজ করে সেই টেম্পারেচারটাকে আমরা বলি কুরি টেম্পারেচার। তার কারণ এই টেম্পারেচারের পরে ম্যাগনেটিক ডাইপোল গুলো সব মোরারলেস প্যারালাল ওরিয়েন্টেশনে আসতে শুরু করে, ফলত ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি সার্টেনলি ইনক্রিজ করে। অ্যান্টিফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সেখানে সিচুয়েশনটা একটু অন্যরকম। সেখানে প্রথমে টেম্পারেচার কমার সঙ্গে সঙ্গে গ্র্যাজুয়ালি প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সের মতোই গ্র্যাজুয়ালি ম্যাগনেটিক মোমেন্ট ইনক্রিজ করছে, বাট আফটার এ সার্টেন টেম্পারেচার যখন সবকটা মলিকুলার ম্যাগনেট তারা যখন বার ম্যাগনেট যেগুলো সেগুলো যখন পারফেক্টলি অ্যান্টিপ্যারালাল ওরিয়েন্টেশনে যেতে শুরু করছে, তখন তার ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ধীরে ধীরে কমে যাচ্ছে, ফলত যে টেম্পারেচারের পর আমরা দেখতে পাচ্ছি যে পারফেক্ট অ্যান্টিপ্যারালাল ওরিয়েন্টেশন হচ্ছে, তো সেখান থেকে একটা অপোজিট ডাইরেকশনে এটা মুভ করতে শুরু করছে। তার মানে প্রথমে এটা ইনক্রিজ করছিল, তারপর হঠাৎ করে ডিক্রিজ করতে শুরু করছে। সো এই যে টেম্পারেচার এটাকে আমরা বলছি নীল টেম্পারেচার। সো Tn represent the Neel temperature and Tc it represent the Curie temperature.
তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ফর ferromagnetic or antiferromagnetic substance, the change in the magnetic susceptibility below Curie temperature or nil temperature is rather dramatic. This is for antiferromagnetic substance. So তার ফলে এখানে আমরা কিন্তু একটা ড্রামাটিক চেঞ্জ দেখতে পাচ্ছি, আর এখানে একটা ড্রামাটিক চেঞ্জ দেখতে পাচ্ছি in the magnetic susceptibility of these substances. এখন এই অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং আবার দুভাবে হতে পারে। কি কি ভাবে না, ধরা যাক অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং। দুটো সিচুয়েশন এখানে অ্যারাইজ করতে পারে। একটা হচ্ছে ধরা যাক দুটো মেটাল সেন্টার M1 এবং M2, দুটোর উপরই একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন আছে এবং ডিউ টু দ্য ক্লোজ প্রক্সিমিটি অফ দেম by some mechanism they are antiparallelly oriented, and that is why overall it behaves like a diamagnetic system and it is called antiferromagnetic coupling between the two center. আবার অন্য একটা ক্ষেত্রে হতে পারে যে ধরা যাক দুটো মেটাল সেন্টার রয়েছে, এবং তাদের উপরে যে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে দে আর অলসো অ্যান্টিপ্যারালালি ওরিয়েন্টেড, বাট দিস ইনফরমেশন এক্সচেঞ্জ অকার্স থ্রু আ ইন্টারভিনিং লিগ্যান্ড। এই লিগ্যান্ড অ্যাকচুয়ালি এদের মধ্যে ইনফরমেশন এক্সচেঞ্জ আর ব্রিজিং এর কাজটা করছে। সো তাহলে এই ধরনের যে ক্ষেত্রটা, দ্যাট মিনস অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং between two next to nearest neighbor atoms, neighbor cations, through a non-magnetic anion is called super exchange. সো তাহলে সুপার এক্সচেঞ্জের একটা উদাহরণ আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। সো এই ধরনের উদাহরণ আমরা দেখেছি এর আগেও, আমরা যখন এভিডেন্স ফর কোভ্যালেন্সি ইন দা মেটাল লিগ্যান্ড বন্ড সেখানে আমরা পড়েছিলাম, তখন আমরা এই সুপার এক্সচেঞ্জের কথা উল্লেখ করেছিলাম। ধরা যাক সে একটা MnO সিস্টেম, ম্যাঙ্গানিজ অক্সাইড, আমরা জানি ম্যাঙ্গানিজের উপর আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। এখন এই এবং ম্যাঙ্গানিজ সিচুয়েশনটা হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সিজেন ম্যাঙ্গানিজ এভাবে বন্ড ফর্ম করে রয়েছে এবং এই ধরনের একটা এক্সটেন্ডেড নেটওয়ার্ক তৈরি হয়েছে। সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ম্যাঙ্গানিজের উপর ধরা যাক একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। এখন সেটা যখন অক্সিজেনের সঙ্গে বা অক্সাইড আয়নের সঙ্গে বাইন্ড করতে যাচ্ছে, সো অক্সাইডের একটা p অরবিটালের সঙ্গে সেটা ইন্টারঅ্যাক্ট করছে এবং যেহেতু এটা বন্ড ফর্ম করতে হচ্ছে, ফলত অক্সাইডের যে ইলেকট্রনটা সেটাকে ডেফিনেটলি কিন্তু যেহেতু এখানে আপওয়ার্ড স্পিনে রয়েছে, এটাকে ডাউনওয়ার্ড স্পিনে থাকতে হবে। এখন অক্সাইডের একটা অরবিটালে যে দুটো ইলেকট্রন প্যারালাল স্পিনে থাকতে পারে না, সো ডেফিনেটলি এটা যদি ডাউনওয়ার্ড স্পিনে থাকে তাহলে আরেকটা ইলেকট্রনকে আপওয়ার্ড স্পিনে থাকতে হবে। এখন যেহেতু অক্সিজেনের এই ইলেকট্রনটা আপওয়ার্ড স্পিনে রয়েছে, ফলত এর সঙ্গে সেকেন্ড যে ম্যাঙ্গানিজটা বাইন্ড করবে, সো তাকে কিন্তু ডাউনওয়ার্ড স্পিনে থাকতে হবে। সো দিস ইজ এ ম্যাঙ্গানিজ সেন্টার, ম্যাঙ্গানিজ 1, দিস ইজ অক্সিজেন সেন্টার অর অক্সাইড সেন্টার, এবং দিস ইজ আ সেকেন্ড ম্যাঙ্গানিজ সেন্টার, দ্যাট মিনস ম্যাঙ্গানিজ 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অক্সাইড যে সেন্টারটা সেটা কিন্তু ইটসেলফ ডায়াম্যাগনেটিক অর নন ম্যাগনেটিক।
কিন্তু ম্যাঙ্গানিজ 1 এবং ম্যাঙ্গানিজ 2 দুটোই ইটসেলফ প্যারাম্যাগনেটিক সেন্টার, কিন্তু এই অক্সাইডের থ্রু দিয়ে একটা ইনফরমেশন এক্সচেঞ্জ হচ্ছে এবং তার ফলত ম্যাঙ্গানিজ 1 এর উপর যে আনপেয়ার্ড ইলেকট্রনটা সেটা যে ওরিয়েন্টেশন বরাবর রয়েছে বা তার এস ভ্যালু যদি প্লাস হাফ হয়, তাহলে Mn2 এর উপর যে ইলেকট্রনটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে তাকে বাধ্যভাবে S = মাইনাস হাফ স্পিনে যেতে হচ্ছে টু ফর্ম দ্য বন্ড উইথ দ্য অক্সাইড, এবং ইভেন্চুয়ালি তার ফলত যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই ম্যাঙ্গানিজ 1 এর উপর যে ইলেকট্রনটা যে ওরিয়েন্টেশনে রয়েছে ম্যাঙ্গানিজ 2 এর উপর যে ইলেকট্রনটা সেটা কিন্তু তার অপোজিট ওরিয়েন্টেশনে যেতে বাধ্য হচ্ছে, ফলত এদের মধ্যে একটা এমন একটা সিচুয়েশন অরিজিনেট করছে যে ওভারঅল দিস সিস্টেম বিহেভ অ্যাজ লাইক এ ডায়াম্যাগনেটিক সিস্টেম, যেটাকে আমরা বলছি অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং, এবং এখানে এটা ঘটছে থ্রু আ ইন্টারভেনিং নন ম্যাগনেটিক অক্সাইড অ্যানায়ন। সো এই ঘটনাটাকে বলা হচ্ছে সুপার এক্সচেঞ্জ। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সুপার এক্সচেঞ্জ। তাহলে এবার আমরা দেখে নিই যে ডাইরেক্ট মেটাল মেটাল সেন্টারের মধ্যে ইন্টারঅ্যাকশনের ফলে কিভাবে এই ধরনের অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং হতে পারে। সো এই প্রসঙ্গে আমরা জেনে নিই অ্যাবাউট দ্য কম্পাউন্ড ক্রোমিয়াম 2 অ্যাসিটেট মোনোহাইড্রেট। এখন এই ক্রোমিয়াম 2 অ্যাসিটেট মোনোহাইড্রেট এই কম্পাউন্ডটা এই কম্পাউন্ডটার নেমিং থেকে অ্যাপারেন্টলি যেটা এর ফর্মুলা আমাদের কাছে এসে দাঁড়ায়, দ্যাট ইজ CrOAC whole twice dot H2O. So it should be the apparent formula. It incorporates a chromium 2 ion which is a D4 system, so it should be highly paramagnetic. কিন্তু এক্সপেরিমেন্টালি আমরা যখন এই সিস্টেমটা, এই ক্রোমিয়াম 2 অ্যাসিটেট সিস্টেমটা যখন আমরা ম্যাগনেটিক মোমেন্ট আমরা যখন দেখতে যাচ্ছি, তখন আমরা দেখছি এটার মিউ ভ্যালু ইজ রাফলি 0.4 at 90 Kelvin, 1.6 at 400 Kelvin, and সরি এই ডাটাটা একটুখানি ভুল দেওয়া হয়েছে, সো লেট আস কারেক্ট ইট। এক্সপেরিমেন্টালি এর যে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি is, that means chi is equal to minus 5104.0 into 10 to the power minus 6 centimeter cube per mole. So that means আমরা যেটা দেখতে পাচ্ছি যে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি is very low and is almost negative, that means it is diamagnetic, so that means very low magnetic moment. এখন যদি এটাকে ক্রোমিয়াম 2 D4 সিস্টেম বলে আমাদের ধরে নিতে হয়, তাহলে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি কখনোই এত লো হতে পারে না। সো দেয়ার মাস্ট বি সাম মেকানিজম হুইচ মেক্স দ্য সিস্টেম ডায়াম্যাগনেটিক। সো এবার তাহলে আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে হোয়াট ইজ দ্যাট মেকানিজম দ্যাট মেক্স দ্য ক্রোমিয়াম 2 অ্যাসিটেট সিস্টেম অ্যাজ ডায়াম্যাগনেটিক। এইখানে আমরা ক্রোমিয়াম 2 অ্যাসিডেটকে কনসিডার করছি অ্যাজ এ ডাইনিউক্লিয়ার কমপ্লেক্স, এবং the antiferromagnetic coupling between two chromium center makes it
ডায়াম্যাগনেটিক। এখন আমরা বোঝার চেষ্টা করি যে তাহলে ক্রোমিয়াম টু অ্যাসিটেটের অ্যাকচুয়াল স্ট্রাকচারটা কি এবং সেখানে কিভাবে এই অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং ঘটছে। ক্রোমিয়াম টু অ্যাসিটেট ক্রোমিয়াম টু অ্যাসিটেট মনোহাইড্রেটের স্ট্রাকচারের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা বলেছি যে দিস ইজ এ ডাইমারিক কমপ্লেক্স এবং অ্যাকচুয়াল যে মলিকুলার ফর্মুলাটা দ্যাট বিকামস Cr2AC4.2H2 এবং সেটার যদি স্ট্রাকচার ইলুস্ট্রেশন থেকে আমরা এর যে স্ট্রাকচার দেখতে পাই দ্যাট ইজ ইট লুকস লাইক আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাসিটেট সেটা দুটো ক্রোমিয়ামের মধ্যে ব্রিজ করছে। এবং আমরা যদি ক্রোমিয়ামের অবস্থাটার দিকে তাকাই তাহলে আমরা দেখব দেয়ার ইজ বন্ড বিটুইন দিস টু ক্রোমিয়াম এবং সেখানে তৈরি হচ্ছে একটা সিগমা দুটো পাই বন্ড। So these two are pi bond and এবং যেটা আরো এখানে আমাদের আশ্চর্য সেটা হচ্ছে there is a fourth bond present which is called delta. So that means one sigma, 2 pi and one delta bond is present. আর ওয়াটার মলিকুল গুলো কোঅর্ডিনেট করে রয়েছে in this coordination site. So this is the structure of chromium to acetate dihydrate, chromium to acetate monohydrate বা তার ডাইমারের যে স্ট্রাকচার সেখানে। এখন প্রশ্ন হচ্ছে কি করে এই চারটে বন্ড ফর্ম হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমিয়ামের ওপর যে অ্যাভেলেবল অরবিটাল সেটা হচ্ছে S, Px, Py, Pz এবং dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার dxz dyz এবং dxy। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে s px py এবং dx স্কয়ার মাইনাস y স্কয়ার used for bonding or used to form chromium oxygen bond. তার কারণ হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে n-1 dz মানে 3dx স্কয়ার 3dz স্কয়ার 3dxz dyz dxy আর এটা হচ্ছে 4s 4p 4px 4py এবং 4pz। তো এখন আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশনের দিকে তাকাই তাহলে এখানে ক্রোমিয়াম ইজ ইন +2 অক্সিডেশন স্টেট। দ্যাট মিন্স ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3d2 4s0 sorry 3d4 4s0 4p0। তার মানে এটাকে যদি আমরা এক্সপ্লিসিটলি লিখি ইন অক্টাহেড্রাল ফিল্ড আমরা জানি যে ইলেকট্রনিক কনফিগারেশনটা যেটা হবে সবচেয়ে যেটা ডিস্টেবিলাইজড অরবিটাল দ্যাট ইজ ইজি সেট অফ অরবিটাল তাহলে সেখানে যদি আমরা সেইটার দিকে যদি তাকাই তাহলে আমরা বলতে পারি যে dxz dyz এবং dxy এই তিনটে অরবিটালে একটা করে ইলেকট্রন আছে
dz স্কয়ার একটা ইলেকট্রন আছে এবং dx স্কয়ার মাইনাস a স্কয়ার ইলেকট্রন ইজ ভ্যাকেন্ট, 4s0 that is also vacant, এবং 4px py এবং pz they are also vacant. so তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে এই dx স্কয়ার মাইনাস y স্কয়ার s0 এবং px dx স্কয়ার মাইনাস y স্কয়ার 4s 4px এবং 4py এই চারটে অরবিটাল যেহেতু ভ্যাকেন্ট, ফলত এই চারটে অরবিটাল ইউজ করে ক্রোমিয়াম কিন্তু অক্সিজেনের সঙ্গে, মানে দ্যাট মিন্স অ্যাসিটেটের অক্সিজেনের সঙ্গে বন্ডিং এ পার্টিসিপেট করতে পারছে, এবং যেহেতু এগুলো ভ্যাকেন্ট অরবিটাল সো এখানে অ্যাসিটেট ইজিলি তার লোন পেয়ার কোঅর্ডিনেট করে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করতে পারছে। সো দে আর ইউজড ফর দ্য কোঅর্ডিনেট বন্ডিং উইথ দ্য অক্সিজেন। এই pz এবং dz স্কয়ার, pz এবং dz স্কয়ার make two hybrid orbital and which directed along z axis, আমরা ধরে নিচ্ছি যে this is the z axis, so this is directed along the z axis and make chromium chromium sigma bond. Obviously one of the two hybrid the other hybrid remain as non-bonding. The dxz and dyz orbital যেগুলো রয়েছে perpendicular to the z axis, so dxz and dyz make pi bond, 2 pi bond by lateral overlap. And 2 dxy from each chromium make one delta bond by face-on overlap. তাহলে আমরা যদি এই কমপ্লেক্সটার ইমো ডায়াগ্রামের দিকে তাকাই তাহলে সিচুয়েশনটা অনেকটা এরকম, দিস ইজ dz স্কয়ার, this is dxz yz and this is dxy. This is for the ML4 complex, এই যে এনার্জি অর্ডারিংটা। সো এদের মধ্যে ইন্টারঅ্যাকশনের ফলে there is a sigma, there is sigma star, due to the interaction, pi interaction between dxz dyz, এদের মধ্যে pi interaction এর ফলে একটা pi এবং একটা pi star, সরি দুটো pi এবং দুটো pi star, যেহেতু সিগমা বন্ডিং এর চেয়ে pi bonding is weaker, so pi bonding এর stabilization is lesser than the sigma bond, এবং due to these two এদের মধ্যে ইন্টারঅ্যাকশন এর ফলে একটা ডেল্টা এবং একটা ডেল্টা স্টার।
So this is pi star, this is pi, this is delta, this is delta star. ইলেকট্রন ফিল আপ করি তাহলে চারটে ইলেকট্রন রয়েছে। সো চারটে ইলেকট্রন যদি ফিল্ড আপ করি তাহলে এরকম, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের মলিকুলার অরবিটাল ডায়াগ্রামের ফলে যেহেতু অল দ্য ইলেকট্রনস আর পেয়ার্ড আপ, সো দ্যাট ইজ ওয়াই দিস কমপ্লেক্স বিহেভ এজ এ লাইক এ ডায়াম্যাগনেটিক সিস্টেম, এবং যেটা হচ্ছে ডিউ টু স্ট্রং অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং বিটুইন দ্য টু মেটাল সেন্টার। সো তাহলে এই ধরনের একটা ঘটনা ঘটতে আমরা দেখতে পাচ্ছি। সো এই ধরনের একটা ঘটনা আমরা ঘটতে দেখতে পাচ্ছি। এখন এখানে আমরা যদি বন্ডিং এর দিকে তাকাই তাহলে আমরা দেখব যে ক্রোমিয়াম ক্রোমিয়াম বন্ড ডিস্টেন্স is 258 picometer, which is consistent with this quadruple bond. এই যে বন্ডটাকে আমরা বলছি কোয়াড্রুপল বন্ড। এর পরেও একটা নন বন্ডিং অরবিটাল আমাদের পড়ে থাকে, which is the PZ DZ hybrid orbital, DZ square hybrid orbital. নন বন্ডিং, যেখানে দেখতে পাওয়া যায় যে ওয়াটার মলিকুল কোঅর্ডিনেট করে। So this is the overall bonding picture of chromium to acetate dihydrate. তো আমরা যদি এবার একটুখানি বন্ডিং এটা কিভাবে হচ্ছে, এই যে আমরা ফেসন ওভারল্যাপের কথা বলছি সেটা যদি কিভাবে হচ্ছে সেটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা প্রত্যেকটা বন্ডে যদি একটু ছবিগুলো আঁকি তাহলে আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। So if this is the two chromium center, সো দুটোরই যদি সেন্ট্রাল পজিশনে একটা করে ক্রোমিয়াম থাকে, সো আমরা দেখতে পাবো যে একটা করে PZ DZ স্কোয়ারের হাইব্রিড অরবিটাল সেটা একটার দিকে পয়েন্ট করে আছে, এবং এদের মধ্যে হেড অন ওভারল্যাপের ফলে একটা সিগমা বন্ড তৈরি হচ্ছে। ঠিকই একইভাবে আমরা যদি পাই বন্ড তার ফরমেশনটা বুঝে নেওয়ার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো So this is the z axis, এটাকে আমরা z axis হিসেবে দেখিয়েছি। সো এটাকে যদি আমরা x ধরি এবং এটাকে যদি y ধরি তাহলে আমরা যেটা দেখতে পাবো যে এখানে দুটো অরবিটাল থাকবে,
এখানে একটা, তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি xz প্লেন, this is dxz, this is dxz. সো এদের মধ্যে ল্যাটারাল ওভারল্যাপ হতে পারে, এটা একটা। আর আরেকটা হচ্ছে এদের মধ্যেও ল্যাটারাল ওভারল্যাপ হতে পারে। সো এই ধরনের ল্যাটারাল ওভারল্যাপের ফলে দুটো পাই বন্ড তৈরি হচ্ছে, এটা একটা পাই বন্ড এবং এটা আরেকটা পাই বন্ড। সো এইভাবে দুটো পাই বন্ড ফর্মেশন হচ্ছে বিটুইন দ্য dxz and the dyz orbital. So this is dyz. আর ফেসন ওভারল্যাপ, যেটা আমরা এখনো পর্যন্ত সেভাবে কখনো আগে দেখিনি, সেটা কিভাবে ফর্মেশন হচ্ছে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটা সিচুয়েশন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো অরবিটাল রয়েছে, যাদের মধ্যে ফেসন ওভারল্যাপ হচ্ছে বা মুখোমুখি ওভারল্যাপ হচ্ছে, এবং যার ফলে আমরা একটা বন্ড ফর্ম হতে দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলছি ডেল্টা বন্ড। এই ধরনের বন্ডের এক্সিস্টেন্স আগে আমরা দেখিনি। সো এভাবে একটা সিগমা, দুটো পাই এবং একটা ডেল্টা বন্ড তৈরি হচ্ছে বিটুইন দ্য টু ক্রোমিয়াম অ্যাটম, এবং তার ফলে চারটে ইলেকট্রন প্রত্যেকটা সেন্টারের উপর থাকা সত্ত্বেও ডিউ টু অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমিয়াম টু অ্যাসিটেট মনোহাইড্রেট ইজ ডায়াম্যাগনেটিক, কমপ্লিটলি ডায়াম্যাগনেটিক ইন নেচার। তো এখানে আমরা কিন্তু দেখছি যে দুটো ক্রোমিয়ামের মধ্যে এই যে কাপলিং, ইলেকট্রন স্পিনের মধ্যে যে কাপলিং হচ্ছে, তার ক্ষেত্রে কোনো কিন্তু ইন্টারভেনিং লিগ্যান্ড কিন্তু কাজ করছে না, এদের মধ্যে ডাইরেক্ট ইন্টারাকশনের ফলে এটা কিন্তু অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং শো করছে। তো সেই জন্য এটাই কিন্তু আমরা সুপার এক্সচেঞ্জ বলছি না, এটাকে আমরা বলছি অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং বিটুইন দ্য টু ক্রোমিয়াম সেন্টার। সো তাহলে এভাবে আমরা ক্রোমিয়াম টু অ্যাসিটেট মনোহাইড্রেট এই কমপ্লেক্সের যে লো ম্যাগনেটিক মোমেন্ট, দ্যাট মিনস এটা যে প্রায় ডায়াম্যাগনেটিক কমপ্লেক্স হিসেবে বিহেভ করছে, তার কারণ আমরা ব্যাখ্যা করতে পারছি থ্রু দ্য অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং বিটুইন দ্য টু মেটাল সেন্টার। তার মানে ক্রোমিয়াম টু অ্যাসিটেটের ক্ষেত্রে আমরা একটা নতুন টাইপের বন্ডিং আমরা দেখতে পেলাম, ডেল্টা বন্ডিং, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো ক্রোমিয়াম এর মধ্যে কোয়াড্রুপুল বন্ড তৈরি হচ্ছে, এবং এই কোয়াড্রুপুল বন্ডটা তৈরি হচ্ছে বাই দ্য হেড অন ওভারল্যাপ। So this is head on, overlap of two pz dz square hybrid orbital. এখানে আমরা দেখতে পাচ্ছি সাইডওয়াইজ ওভারল্যাপ, এবং ডেল্টা বন্ডিং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফেস অন ওভারল্যাপ। এবং এই সিচুয়েশনটাকে আমরা বলছি, এখানে আমরা যে একটা সিগমা
একটা সিগমা, দুটো পাই এবং একটা ডেল্টা বন্ড ফর্মেশন হচ্ছে, এই সিস্টেম এই ধরনের একটা চারটে বন্ড ফর্মেশন হওয়ার ফলে আমরা বলছি দেয়ার এক্সিস্ট এ কোয়াড্রুপল বন্ড। শুধু তাই নয়, এখানে যাতে এই ধরনের বন্ড ফর্মেশন সেই প্রসেসটা যাতে ফেভারেবল হয়, তার ফলে সেই কারণে দেখতে পাওয়া যাচ্ছে যে দ্য এক্লিপসড ligands mean the acetate groups, ligands are in eclipsed conformation আর এর সঙ্গে সঙ্গে এই ক্রোমিয়াম 2 অ্যাসিটেট এই যে কমপ্লেক্সটা, দিস ইজ রেড ইন কালার, ক্রোমিয়াম 2 acetate monohydrate or rather এখানে dihydrate, this is red in color, lambda max is at 520 nanometer and this can be ascribed as the delta delta star transition. That means the transition involves sigma 2 pi 4 delta 2 to sigma 2 pi 4 delta 1 and delta star 1. সো এই ধরনের একটা ট্রানজিশন ঘটার ফলে এই আমরা রেড কালারটা দেখতে পাচ্ছি। আসলে যেহেতু এখানে ডেল্টা এবং ডেল্টা স্টারের মধ্যে এনার্জি গ্যাপ ইজ নট ভেরি হাই, সো দিস ট্রানজিশন অকার্স ইন দ্য ভিজিবল রেঞ্জ অফ দ্য ইলেকট্রনিক স্পেকট্রা এবং তার ফলে আমরা এই রেড কালার দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা চলে আসি আরো একটা কমপ্লেক্সের আলোচনায় যেখানে এই ধরনের ডেল্টা বন্ডিং এক্সিস্ট করছে, হুইচ ইজ কপার টু অ্যাসিটেট। দেখতে পাওয়া যায় দিস কমপ্লেক্স ইজ গ্রিন ইন কালার and in terms of magnetic moment আমরা দেখতে পাই যে ম্যাগনেটিক মোমেন্ট is 1.4 Bohr magneton, যেটা কিন্তু according to spin only value, if we consider spin only value, then it should be 1.73 Bohr magneton। যেহেতু কপার 2+ সিস্টেম, তার মানে এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকার কথা, সো তার ফলে আমাদের অ্যাকর্ডিং টু স্পিন অনলি ভ্যালু এটা হওয়া উচিত ছিল 1.73 Bohr magneton, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক্সপেরিমেন্টাল যে ম্যাগনেটিক মোমেন্ট দ্যাট ইজ লোয়ার দ্যান দ্য স্পিন অনলি ভ্যালু। সো এখানে তাহলে লোয়ার ম্যাগনেটিক মোমেন্ট হওয়ার কারণ হিসেবে যেটা আমরা যেভাবে আমরা জিনিসটা ব্যাখ্যা করি সেটা হচ্ছে the single unpaired electron on copper atoms interact or couple antiferromagnetically to produce a low-lying singlet state and an excited state which is thermally accessible. So the single unpaired electron on copper
atom interact antiferromagnetically to produce a low-lying singlet, that means diamagnetic and an excited but thermally accessible triplet level. এখন এর মানে কি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোয়াড্রুপল বন্ড ফর্ম করা সম্ভব নয়, তার কারণ কপারের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে D9, দ্যাট মিনস কপার 2+ সিস্টেমের কথা যদি আমরা ভাবি তাহলে সেক্ষেত্রে DXZ, DYZ, DXY এখানে টোটাল 6টা ইলেকট্রন আছে, দ্যাট মিনস T2G লেভেলে, এবং EG লেভেল দ্যাট মিনস DZ2, DX2 মাইনাস Y2 এখানে টোটাল 3টে ইলেকট্রন আছে। সো তার ফলে আমাদের ক্রোমিয়াম টু অ্যাসিটেটের ক্ষেত্রে যেরকম DXZ, DYZ এদের মধ্যে ল্যাটারাল ওভারল্যাপের ফলে পাই বন্ড ফর্মেশন সম্ভব হচ্ছিল, বা DXY এর মধ্যে ল্যাটারাল ওভারল্যাপের ফলে ফেস অন ওভারল্যাপের ফলে ডেল্টা বন্ড ফর্মেশন করা সম্ভব হচ্ছিল, সেটা কিন্তু এখানে সম্ভব হচ্ছে না। সো তাহলে কিভাবে এই ধরনের ঘটনাটা ঘটছে? এখানে আমরা যেটা বলতে পারি, আমরা যদি এর এমও ডায়াগ্রামটা সিম্পলিফাইড একটা এমও ডায়াগ্রাম দেখি, তাহলে আমরা বলতে পারি যে দিস ইজ S is equal to half, that means one unpaired spin, here it is also S is equal to half, তার মানে দুটো কপার সেন্টারের উপরই একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এদের মধ্যে ইন্টারঅ্যাকশনের ফলে একটা বন্ডিং এবং একটা অ্যান্টিবন্ডিং তৈরি হচ্ছে। যদি দুটো ইলেকট্রনই লোয়ার এনার্জি লেভেলে আমাদের পেয়ার্ড আপ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা S is equal to 0 একটা স্টেট পাবো, which is spin paired। এটাকে যদি আমরা ডেল্টা এবং এটাকে যদি আমরা ডেল্টা স্টার বলি, তাহলে যখন ডেল্টাতে দুটো ইলেকট্রন আছে, ডেল্টা স্টার ইজ এমটি, তখন সেটা হচ্ছে S is equal to 0 স্টেটকে রিপ্রেজেন্ট করছে, দ্যাট মিনস হুইচ ইজ ডায়াম্যাগনেটিক। আর যদি এরকম হয় যে ডেল্টাতে একটা ইলেকট্রন আছে এবং ডেল্টা স্টারে একটা ইলেকট্রন আছে, তাহলে দ্যাট represent a S is equal to 1 state with 2 unpaired electron, and it is paramagnetic। এখন এটা কেন এই ধরনের দুটো সিচুয়েশনের কথা আমরা কনসিডার করছি? তার কারণ সিন্স হিয়ার ওভারল্যাপ ইজ উইক, তার কারণ যেহেতু এই ডেল্টা বন্ড ইজ নট অ্যাসিস্টেড বাই সিগমা এন্ড পাই বন্ড, সো দ্য ওভারল্যাপ ইজ ভেরি উইক হিয়ার। সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ওভারল্যাপ উইক হওয়ার ফলে ডেল্টা এবং ডেল্টা স্টারের মধ্যে এনার্জি গ্যাপ খুব কম। সো একটা ইলেকট্রনকে এখান থেকে এখানে প্রমোট করা সম্ভব এবং এই ধরনের একটা ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু অ্যাচিভ করা সম্ভব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাউন্ড স্টেট, দ্যাট মিনস যদি আমরা ধরে নিই দুটো ইলেকট্রনই লোয়ার এনার্জি লেভেলে পেয়ার্ড আপ, তাহলে দ্যাট উইল প্রডিউস এ ডায়াম্যাগনেটিক স্টেট। কিন্তু যদি বাই দ্য থার্মাল এনার্জি কিছু মলিকুল তারা যদি এই ধরনের একটা এক্সাইটেড স্টেটে এক্সিস্ট করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা প্যারাম্যাগনেটিক স্টেট আমরা পাবো। তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে রুম টেম্পারেচার যেহেতু এই কপার টু অ্যাসিটেটের ক্ষেত্রে দু ধরনের সিচুয়েশনে এক্সিস্ট করছে, তার ফলে এটা কিন্তু কমপ্লিটলি নট ডায়াম্যাগনেটিক, বাট ম্যাগনেটিক মোমেন্ট ইজ লেস দ্যান দ্য স্পিন অনলি ভ্যালু, দ্যাট মিনস 1.4 বোর ম্যাগনেটন
which is lesser than the spin only value, that means 1.73 Bohr magneton. So it is not exactly diamagnetic, তার কারণ গ্রাউন্ড স্টেটে আমরা দেখতে পাচ্ছি যে যদিও কিছু মলিকুল এই s is equal to 0 স্টেটে এক্সিস্ট করছে, কিন্তু কিছু মলিকুল কিন্তু থার্মাল এক্সাইটেশনের ফলে এনার্জি নিয়ে তারা কিন্তু এই ধরনের একটা এক্সাইটেড স্টেট ডেল্টা 1 এবং ডেল্টা স্টার 1 এই ধরনের একটা এক্সাইটেড স্টেটে এক্সিস্ট করছে, এবং ফলত ওভারঅল সিস্টেমটা পুরোপুরি ডায়াম্যাগনেটিক হতে পারছে না, দ্যাট ইজ প্যারাম্যাগনেটিক, বাট ম্যাগনেটিক মোমেন্ট ইজ লেসার দেন দ্য স্পিন অনলি ভ্যালু ফর 1 ইলেকট্রন। এখন এই ধরনের যে অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং হচ্ছে, দো মেবি ইট মে বি উইক, তো এই ধরনের যে অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং হচ্ছে তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা এখানে একটা ডেল্টা বন্ডিং ফরমেশন হচ্ছে, এবং এই ডেল্টা বন্ডিংটা এখানে ফরমেশন হচ্ছে থ্রু দা কপার dx² - y² অরবিটাল, যেহেতু dxy অরবিটাল সেখানে কিন্তু ফিল্ড আপ। যদিও দিস ইজ ওয়ান অফ দ্য মেকানিজম, প্রপোজ মেকানিজম, দ্যাট মিনস super antiferromagnetic coupling occur through delta overlap of copper dx² - y² orbital. But there is alternative proposal. What are those alternative proposal? Alternative proposal এ কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে alternative proposal is sigma overlap of dz² orbital. এটা একটা অল্টারনেটিভ প্রপোজাল। দু নম্বর যে অল্টারনেটিভ প্রপোজাল সেটা হচ্ছে সুপার এক্সচেঞ্জ ইন্টারঅ্যাকশন via pi orbitals of bridging carboxylate. সো এটা দুটো অল্টারনেটিভ প্রপোজাল এখানে আছে, তবে এক্স্যাক্টলি কোন মেকানিজমটা এখানে অপারেটিভ সেটা কনক্লুসিভলি ডিসাইড করা যায়নি। সো আমরা সেক্ষেত্রে তিনটে প্রপোজালের কথাই উল্লেখ করব, তবে এখানে মেইনলি যেটা ধরে নেওয়া হয় যে পসিবলি দিস ইজ ডিউ টু ডেল্টা ওভারল্যাপ অফ কপার dx² - y² অরবিটাল। এখানে আরো একটা জিনিস যেটা দেখতে পাওয়া যায় যে এখানে ওয়াটার মলিকুল কোঅর্ডিনেট করে এই ডেল্টা স্টার অরবিটালে, তার কারণ এখানে pz dz² এর মধ্যে হাইব্রিড অরবিটাল তৈরি হওয়া সেখানে সম্ভব নয়। সো তার ফলে এখানে একটা ডেল্টা স্টার অরবিটালে ওয়াটার মলিকুলটা কোঅর্ডিনেট করে, এবং দেখতে পাওয়া যায় যেহেতু টেম্পারেচার বাড়ালে এখান থেকে ডেল্টা অরবিটাল থেকে ইলেকট্রন গিয়ে ডেল্টা স্টার অরবিটালকে পপুলেট করে, ফলত ডিউ টু ইলেকট্রনিক রিপালশন ওয়াটার মলিকুলের পক্ষে কিন্তু এই ডেল্টা স্টার অরবিটালে কোঅর্ডিনেট করাটা ডিফিকাল্ট হয়ে যায়, ফলত সেখানে কিন্তু ওয়াটার মলিকুলের কোঅর্ডিনেশন টু দ্য কপার সেন্টার বিকাম উইকার, এবং তার ফলে at higher temperature this copper water bond length increases because the water coordination becomes weaker due to higher population of the delta star orbital. কপার টু ফরমেট মনোহাইড্রেটের ক্ষেত্রেও এর ক্ষেত্রেও এরকম ডেল্টা বন্ড এর এক্সিস্টেন্স আমরা দেখতে পাই, and that is why it is also এর ম্যাগনেটিক মোমেন্ট ইজ লো। তবে এই ক্ষেত্রে একটা জিনিস একটু আমাদের নোট করার মতো, যে দেখতে পাওয়া যায় যে বিলো 120 ডিগ্রি কেলভিন it is diamagnetic,
or magnetic moment is 0, whether it is moment is 0, and increased to 1.2 Bohr magneton at 400 Kelvin. That means এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে at low temperature paramagnetism is completely absent এবং সব কপার অ্যাটমই কিন্তু ডায়াম্যাগনেটিক সিংলেট স্টেটে রয়েছে। কেবলমাত্র 120 ডিগ্রি কেলভিনের উপরে সেখানেই কিন্তু প্যারাম্যাগনেটিক ট্রিপলেট স্টেট পপুলেট করা শুরু করছে। তার মানে এখানে যেটা বুঝতে পারা যাচ্ছে যে এখানে কিন্তু অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিংটা ইজ স্ট্রঙ্গার এবং পসিবলি হিয়ার সুপার এক্সচেঞ্জ ফেনোমেনা ইজ মোর প্রিডমিনেটিং। সুপার এক্সচেঞ্জ ফেনোমেনা থ্রু দ্য ফরম্যাট is more predominating. সো এভাবে আমরা তাহলে এই ধরনের কপার টু কার্বক্সাইলেট সিস্টেমগুলোর যে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি কম হওয়ার ঘটনা বা ম্যাগনেটিক মোমেন্ট কম হওয়ার ঘটনা যেটা আমাদের এক্সপেক্টেড তার চেয়ে কম হওয়ার ঘটনা আমরা এক্সপ্লেন করতে পারি থ্রু দ্য আইদার থ্রু অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং অর থ্রু সুপার এক্সচেঞ্জ মেকানিজম। এই ধরনের টেম্পারেচার ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক মোমেন্ট আরো কিছু কিছু কমপ্লেক্সের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তবে সেখানে কারণ আলাদা। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে কোনো জায়গায় এট লো টেম্পারেচারে ডায়াম্যাগনেটিক কিন্তু এট হাই টেম্পারেচারে প্যারাম্যাগনেটিক ডিউ টু কন্ট্রিবিউশন অফ দিস এক্সাইটেড স্টেট। এরকম টেম্পারেচার ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক মোমেন্ট আরো কিছু কিছু কমপ্লেক্সের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সো এরকম একটা কমপ্লেক্সের উদাহরণ নিয়ে আমরা সেই ঘটনাটা একবার একটু বোঝার চেষ্টা করি। এই কমপ্লেক্সটা হচ্ছে Fe, তার সঙ্গে দুটো ফেনান্থ্রোডিন রয়েছে এবং দুটো থায়োসায়ানেট রয়েছে, যেখানে আয়রন ইজ ইন +2 অক্সিডেশন স্টেট। এখন আয়রন +2 অক্সিডেশন স্টেট মিনস দ্যাট ইজ এ D6 সিস্টেম। এর দুটো সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। একটা হচ্ছে হাই স্পিন কনফিগারেশন। হাই স্পিন কনফিগারেশন যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে T2G4 অক্টাহেড্রাল ফিল্ডে, যেহেতু এটা একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স, সো T2G4 Eg2। আর যদি লো স্পিন কমপ্লেক্স এটা ফর্ম করে তাহলে সেটা হবে T2G6 Eg0। এখন এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, অন্যদিকে এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। তাহলে আমরা যদি এই দুটো সিস্টেমের কথা কনসিডার করি তাহলে আমরা দেখতে পাবো যে যদি লিগ্যান্ড ফিল্ড স্ট্রেংথ বেশি হয়, দ্যাট মিনস স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে সেক্ষেত্রে লো স্পিন কমপ্লেক্স ফরমেশনটা ফেভারড আপ হবে, এবং যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে হাই স্পিন কমপ্লেক্স ফরমেশনটা ফেভারড হবে। তার মানে এই সিচুয়েশনটাকে, মানে আমরা যদি লো স্পিন হাই স্পিন কনফিগারেশনের কথা ভাবি তাহলে তার ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট হচ্ছে একটা ট্রিপল ডিজেনারেট স্টেট। দ্যাট মিনস যেরকম আমরা D6 হাই স্পিনের ক্ষেত্রে দেখেছি, সেখানে যে T2G স্টেট হচ্ছে গ্রাউন্ড স্টেট, এবং যেহেতু এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইজ 4, সো দ্যাট মিনস এখানে স্পিন স্টেট হবে 5, সো দ্যাট মিনস এর গ্রাউন্ড স্টেট হচ্ছে 5 T2G স্টেট। সো তার মানে লো স্পিন উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে উইক ফিল্ডের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট ইজ 5 T2G। আচ্ছা, whereas স্ট্রং ফিল্ডের ক্ষেত্রে এই যে T2G6 Eg0 কনফিগারেশন, এটাকে আমরা একভাবেই সাজাতে পারি। সো দিস প্রডিউসেস এ সিঙ্গল ডিজেনারেট স্টেট, যেটাকে আমরা বলছি A1G, since it is a singlet state। তাহলে আমরা যেটা বলতে পারি যে যদি আমি উইক ফিল্ডের ক্ষেত্রে আমি যদি বাইরে থেকে এনার্জি প্রোভাইড করি তাহলে সেক্ষেত্রে
হাই স্পিন থেকে লো স্পিন কনফিগারেশন জানা সম্ভব। এটা হচ্ছে হাই স্পিনকে রিপ্রেজেন্ট করছে, এটা হচ্ছে লো স্পিনকে রিপ্রেজেন্ট করছে। তাহলে বাইরে থেকে যদি আমি এনার্জি প্রোভাইড করি তাহলে সেক্ষেত্রে উইক ফিল্ডের কেসেও আমি T4 Eg2 এই কনফিগারেশনটাকে লো স্পিন কনফিগারেশনে কনভার্ট করতে পারি বাই অ্যাপ্লাইং এনার্জি। তার মানে সেক্ষেত্রে আমি লো স্পিন কনফিগারেশন পেতে পারি, বাট দ্যাট ডাজন্ট গ্রাউন্ড স্টেট, দ্যাট বিলংস টু এক্সাইটেড স্টেট। তার মানে উইক ফিল্ডের ক্ষেত্রে 1A1G স্টেটটা ইজ এ এক্সাইটেড স্টেট। Whereas this is a ground state. অন্যদিকে স্ট্রং ফিল্ড সিচুয়েশনে 1A1G হচ্ছে, দ্যাট মিনস লো স্পিন কনফিগারেশন ইজ গ্রাউন্ড স্টেট। তাহলে এক্ষেত্রেও আমরা বাইরে থেকে এনার্জি প্রোভাইড করে একটা এই ধরনের T2G4 Eg2 কনফিগারেশন অ্যাচিভ করতে পারি। তার মানে 5T2G সিচুয়েশন আমরা অ্যাচিভ করতে পারি, হুইচ ইজ দ্য এক্সাইটেড স্টেট। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা যদি লিগ্যান্ড ফিল্ড স্ট্রেংথ ইনক্রিজ করি তাহলে সেক্ষেত্রে 5T2G স্টেট এর এনার্জি ক্রমশ বাড়বে এবং 1A1G স্টেট এর এনার্জি ক্রমশ কমবে। তাহলে এইটাকে যদি আমরা ইউজ করার চেষ্টা করি তাহলে আমরা এই ধরনের একটা সিচুয়েশন পাবো। আমরা যদি এটাকে একটা গ্রাফের মধ্যে প্লট করার চেষ্টা করি তাহলে এই ধরনের একটা সিচুয়েশন পাবো। তার মানে at a certain field strength এই জায়গায় এইরকম একটা ফিল্ড স্ট্রেংথে হাই স্পিন এবং লো স্পিন এই দুটো স্টেটের এনার্জি এদের দুজনের সমান। তাহলে আমি যদি এমন কোনো ফিল্ড স্ট্রেংথ আমরা যদি চুজ করতে পারি যেটা এই ফিল্ড স্ট্রেংথের প্রায় কাছাকাছি, তাহলে সেক্ষেত্রে যেহেতু হাই স্পিন এবং লো স্পিন স্টেটের মধ্যে এনার্জি ডিফারেন্স খুব কম, সো তার ফলে সামান্য টেম্পারেচার দিয়ে আমরা লো স্পিন থেকে হাই স্পিন কনফিগারেশনে পৌঁছতে পারি, বা টেম্পারেচার সামান্য কমালে আমরা হাই স্পিন থেকে লো স্পিনে যেতে পারি। সো দিস টু স্টেটস আর ইন্টার কনভার্টেবল। তাহলে এই ধরনের সিচুয়েশনে আমরা যদি তার সেই কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা যদি তার ম্যাগনেটিক মোমেন্ট উইথ রেসপেক্ট টু টেম্পারেচার প্লট করার চেষ্টা করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে this is mu in Bohr magneton. Here it is temperature in Kelvin. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে Fe2CnS2 এই কমপ্লেক্সটার ক্ষেত্রে আমরা এমন ধরনের একটা লিগ্যান্ড ফিল্ড স্ট্রেংথ এখানে প্রোভাইড করছে আয়রনের ক্ষেত্রে, যেখানে সামান্য টেম্পারেচার চেঞ্জের সঙ্গে সঙ্গে লো স্পিন থেকে হাই স্পিন কনফিগারেশন যাওয়া সম্ভব। যখন লোয়ার টেম্পারেচারে লো স্পিন কনফিগারেশন ছিল তখন তার মিউ ভ্যালু ছিল লো, whereas টেম্পারেচার ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে সেই লো স্পিন কনফিগারেশন থেকে সেটা হাই স্পিন কনফিগারেশনে চলে যাচ্ছে এবং তার ফলে তার ম্যাগনেটিক মোমেন্টও at a certain temperature sharply increases and reaches a maximum for the high spin configuration. So তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এর ক্ষেত্রে একটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট ম্যাগনেটিজম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলছি স্পিন ক্রসওভার। তার কারণ at that particular temperature low spin to high spin conversion takes place, এবং Fe2CnS2 এর ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে this sharp change is observed at 175 Kelvin. সো এটাকে আমরা বলছি স্পিন ক্রসওভার।
সো তাহলে এই ক্ষেত্রেও আমরা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক মোমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু ফর কমপ্লিটলি ডিফারেন্ট রিজন এখানে আমরা স্পিন স্টেটের চেঞ্জের জন্য আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট চেঞ্জ হচ্ছে উইথ রেসপেক্ট টু টেম্পারেচার। সো তাহলে এখানে আমরা এই ঘটনাটাকে বলছি স্পিন ক্রসওভার। So this is more or less all about the magnetic moment or magnetic susceptibility, তার সংক্রান্ত যে আলোচনাটা আমাদের সিলেবাসে রয়েছে সেইটা। সো আজকে আমরা এখানেই শেষ করব এই আমাদের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি আর ম্যাগনেটিক মোমেন্ট সংক্রান্ত যে আলোচনা সেইটা।